তুরস্কে যখন খিলাফতকে বিলুপ্ত করা হলো, তখন ভারতবর্ষে একটা আন্দোলন গড়ে উঠেছিল। সেই আন্দোলন ছিল খিলাফত আন্দোলন। এবং এই খিলাফত আন্দোলনে তখনকার ভারতবর্ষের অবিসংবাদিত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি সমর্থন করেছিলেন। আচ্ছা, এই আন্দোলনটা যদি ভারতবর্ষ কেন্দ্রিক, অর্থাৎ ভারতবর্ষে খিলাফত প্রচলিত থাকতো এবং তার বিলুপ্তির জন্য আন্দোলন হতো, তার বিলুপ্তির বিরুদ্ধে আন্দোলন হতো, তাহলে কি গান্ধী তা সমর্থন করতেন? সম্ভবত করতেন না। একজন মানুষ, তিনি সাধারণ মানুষ হন অথবা মহামানবী হন, তার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, আচরণ নিয়ন্ত্রণ করে তখনকার সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতি। এই তিনটি উপাদানকে বিমুক্ত করে, বাদ দিয়ে আমরা যখন ব্যক্তির আচরণ, তাদের সামাজিক সম্পর্ক, ইতিহাসে তার ভূমিকা আলোচনা করতে চাই, সেটি ভুল সিদ্ধান্তে উপনীত হয়। এবং এই জন্য ব্যক্তির উত্থান পতনের কাহিনী শুধু ইতিহাস নয়, ওই ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে ব্যবস্থায় তিনি বয়ঃপ্রাপ্ত হয়েছেন, সেটিকে বিবেচনায় নিতে হয়। ঠিক একইভাবে আমরা দেখি আকবর, বাদশাহ আকবর, তিনি দিন ইলাহি করবার চেষ্টা করেছিলেন। কেন? কারণ তিনি ভারত শাসন করতে চেয়েছেন। তিনি জানতেন ভারতের সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছে হিন্দু, তাদের এবং মুসলমানদের সম্প্রীতি ছাড়া ভারত শাসন করা সম্ভব না। তিনি তাই দিন ইলাহি, দুই ধর্মমতের একটা ব্লেন্ড করবার চেষ্টা করেছিলেন এবং দিন ইলাহি প্রচার করবার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, তিনি রাজপুতদের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছিলেন, তাই তিনি রাজপুতকে সেনাপতি করেছিলেন। তিনি রাজপুত রমণীকে বিয়ে করেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, আমি তোমাদেরই লোক। ভারত শাসন করবার জন্য তার এ আচরণ বুঝতে হলে তখনকার সমাজ, অর্থনীতি, সংস্কৃতিকে বাদ দিয়ে আলোচনা করলে বাদশাহ আকবরকে বোঝা যাবে না। আমরা প্রচলিত ইতিহাসে সমস্ত বাদশার চরিত্র চিত্রণ করবার চেষ্টা করি বর্ণনায়, কিন্তু তা ঠিক নয়। এই জন্যে যখন কোনো ব্যক্তির আচরণ, তাকে ইতিহাসে একটা স্থান দেওয়ার প্রয়োজন হয়, তখন তার সমাজ, অর্থনীতি কিভাবে তাকে তার চিন্তার কাঠামোয় প্রভাব ফেলেছিল সেটা আলোচনা করতে হয়। তাহলে সাধারণ মানুষ আর মহামানবের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাধারণ মানুষ সমাজ, অর্থনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর যারা অসাধারণ মানুষ ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করতে পারেন, তারা সে ইতিহাসের সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিটাকে বোঝেন এবং সেটাকে ম্যানিপুলেট করবার চেষ্টা করেন। জনগণ যখন ম্যানিপুলেটেড হয়, মোটিভেটেড হয়, তখন সেই অবস্থায় পরিবর্তনের আকাঙ্ক্ষা যখন জনগণ পোষণ করেন, ব্যক্তি তখন তাদের নেতা হয়ে যান এবং তিনি তখন ইতিহাসে একটা স্থান পেয়ে যান। আমরা দেখেছি, কিছুক্ষণ আগে বললাম, গান্ধী ঠিক একই কারণে খেলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, তারাও কিন্তু খিলাফতকে সমর্থন করেছিলেন। শুধু একটাই কারণ, সেটি হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতিকে বিবেচনায় নেয়া। ভারতবর্ষের স্বাধীনতা বা স্বরাজ আন্দোলনে হিন্দু মুসলমানের ঐক্যের ভিত্তি যদি না থাকতো, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো অর্জন করা সম্ভব হতো না। এই যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঘটনা বা বাস্তবতাকে বিবেচনায় নিয়ে মানুষের ব্যক্তিগত আচার আচরণ এবং সামাজিক সম্পর্কের মধ্যে তাকে তার অবস্থান নির্ণয় করা, এইটাই হচ্ছিল বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার প্রথম ভিত্তি। ফিলোসফি অফ হিস্ট্রি, ইবনে খালদুন, তার এই
দার্শনিক তত্ত্বের মাধ্যমে তা বলবার চেষ্টা করেছেন। রাজা রাজতন্ত্র জন্ম নেয়, বিকশিত হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয় যখন সেটা রাজবংশের মধ্যে ঐক্য থাকে না। মুঘলদের ক্ষেত্রে আমরা দেখলাম আওরঙ্গজেবের পরে যখন অনেকের একটা ধারা দেখলাম মোগলদের মধ্যে, তখনই মোগল সাম্রাজ্য পতন ঘটল। একইভাবে আমরা তার এই বর্ণনার একটা অন্য ধারা আমরা লক্ষ্য করি, মেটেরিয়ালিস্ট ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি, যেখানে আমরা জানি সমাজ, অর্থনীতি, সংস্কৃতি কিভাবে মানুষের চিন্তার কাঠামোটাকে নির্ধারণ করে। দিস ইজ দ্য সোশ্যাল বিং হুইচ ডিটারমিনস দ্য সোশ্যাল কনসাসনেস। মানুষের সোশ্যাল কনসাসনেসটা, সোশ্যাল বিং অর্থ হচ্ছে সামাজিক অস্তিত্ব, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি গঠন করে। ইতিহাস রচনার ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনায় রাখলে একটা বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা করা যায়। সমাজতত্ত্ব মূলত এই কাজটি করে থাকে। ধন্যবাদ।